আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে দাসুয়া ডিগ্রি অনার্স কলেজের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম। বর্তমান করোনার এই সংকটকালে আমরা তোমাদের লেখাপড়ার কিছু সুবিধার্থে এই ক্লাসগুলো তৈরি করছি। আসলে অনলাইন ক্লাস বলতে যেটা বোঝায় এটা ঠিক সেটা না। অনলাইন ক্লাস হইতে হলে যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে বা একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষক একই সঙ্গে সংযুক্ত থাকবে। ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে, শিক্ষক উত্তর দিবে। আমরা ছাত্রছাত্রীদের থেকে এ ধরনের কোনো সাড়া পাচ্ছি না, যার কারণে আমরা এভাবে ক্লাসগুলো দিচ্ছি। যদি কোনো ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে এখান থেকে সে কিছুটা উপকৃত হতে পারে, তাহলে আমাদের সার্থকতা আসবে। আমাদের আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা যে অঙ্কটা করছি এটা হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, বা সংক্ষেপে যেটাকে আমরা শেয়ার ইস্যু বলি। এই শেয়ার ইস্যুতে এর আগে কয়েকটা ক্লাস তোমাদের হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনাও সেই ক্লাসগুলোতে হয়েছে, কাজে আমি সেই দিকে আর যাব না। আমি তোমাদের আজকে যা যা শেখাবো বা তোমাদের নিয়ে শিখব সেগুলো হলো অবহারের শেয়ার ইস্যুর ধারণা, জাবেদা, ব্যাংক হিসাব, আর্থিক অবস্থার বিবরণী। অবহারের শেয়ার ইস্যুর সম্পর্কে আমি তোমাদের প্রথম দিনে বলেছিলাম, তারপর আজকে একটু আমি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অব্যবহারের শেয়ার ইস্যু বলতে বোঝায় কোম্পানির প্রতিটা শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য থাকে, অর্থাৎ যে মূল্যে কোম্পানি নিবন্ধিত হয়, যে শেয়ারের মূল্যে, শেয়ারের সেই নিবন্ধিত মূল্য, এটাকে বুক ভ্যালু বলা হয়, ফেস ভ্যালু বলা হয়। অর্থাৎ এই নির্দিষ্ট মূল্য অপেক্ষা শেয়ার যখন কম দামে বিক্রি করা হয় তখন সেটাকে অবহারে শেয়ার ইস্যু বলা হয়। যেমন 10 টাকার একটি শেয়ার যদি আমি 9 টাকায় বিক্রি করি, তাহলে এখানে শেয়ার অবহার হবে 1 টাকা। আবার যদি 10 টাকার একটি শেয়ার আমরা 8 টাকায় বিক্রি করি, তাহলে শেয়ার অবহার হবে 2 টাকা। অর্থাৎ শেয়ারের প্রকৃত মূল্য থেকে ঠিক যতটুকু টাকা আমরা কম নেব বিক্রির সময়, সেটাই হবে শেয়ার অবহার। তাহলে আমরা বলতে পারি নিজেদের ভাষায় যে শেয়ারের যা দাম তার চেয়ে যখন কম দামে বিক্রি করা হয় তখন সেটা হয় অবহারে শেয়ার ইস্যু। এরপরে আমরা আজকের প্রায়োগিক সমস্যায় আসি। অঙ্ক শুরু করার আগে আমি সবসময় বলি যে তোমরা মন দিয়ে প্রশ্নটা পড়ে নিবা, এবং তোমরা খেয়াল করলে দেখবা যে আমি শেয়ার ইস্যুর অঙ্কগুলো একটা প্রশ্ন দিয়েই এ পর্যন্ত করে যাচ্ছি, কিছু জিনিস শুধু চেঞ্জ করতেছি। একই প্রশ্নে আমি সমহারের শেয়ার ইস্যু, অধিহারের শেয়ার ইস্যু তোমাদের এর আগে করিয়েছি। এটার একটা উদ্দেশ্য হলো যে একই প্রশ্নে অধিহার, সমহার, অবহার এগুলো দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এটার মধ্যে পার্থক্যটা কী, কোথায় কোথায় পরিবর্তন ঘটতেছে। কোথায় পরিবর্তন ঘটছে এটা বুঝতে পারলে তোমাদের অঙ্ক ভবিষ্যৎ সারা জীবন মনে থাকবে। সেজন্য আমি একই অঙ্ককে 3 ভাবে তোমাদের সামনে উপস্থান করছি। একটা হলো সমহারের শেয়ার ইস্যু, একটা অধিহারের শেয়ার ইস্যু,
আজকে আমরা আনবো অবহারের শেয়ার ইস্যু। তাহলে এখন আসো আমরা একটু প্রশ্নটা মন দিয়ে পড়ি। দাসরিয়া জুট মিলস লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হলো। কোম্পানি 50,000 শেয়ার, 50% শেয়ার 20% অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করল। ইস্যুকৃত শেয়ারের 90% আবেদন পাওয়া গেল। নিয়মমাফিক শেয়ারগুলি বিক্রয় করা হলো। শেয়ার অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা করে কমিশন প্রদান করা হলো। তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, কতগুলা শেয়ার আমরা ইস্যু করলাম সেটা কিন্তু সরাসরি বলা হয়নি, একটু কৌশলে বলছে যে 50%, অর্থাৎ কোম্পানির মোট যা নিবন্ধিত শেয়ার সে শেয়ারের 50%, অর্থাৎ অর্ধেক, আর 20% অবহারে। সচরাচর সাধারণত কোম্পানি আইন অনুযায়ী 10%-এর বেশি অবহার করা যায় না। আমরা তোমাদের এখানে একটা প্রতীকী অঙ্ক যেহেতু 20% দেখিয়েছি আমি। 10 টাকার 20% কত হয়? 2 টাকা। তার মানে এখানে শেয়ারটা আমরা 2 টাকা বাদ দিলে 8 টাকায় বিক্রি করতেছি। এই 2 টাকায় হলো অবহার। এরপরে আসি, এখানে বলছে ইস্যুকৃত শেয়ারের 90% আবেদন পাওয়া গেল। অর্থাৎ আমরা 1,00,000 শেয়ারের 50% ইস্যু করলাম, অর্থাৎ 50,000। এখন এই 50,000-এর 90% আবেদন পাওয়া যাবে। তাহলে কত আসবে? 5 নং 45,000 শেয়ার। এরপরে বলল যে অবলেখককে শেয়ার প্রতি 50 পয়সা করে কমিশন প্রদান করা হলো। অর্থাৎ অবলেখক, আমরা এর আগে তোমাদের বুঝিয়েছি যে কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান যখন কোম্পানির শেয়ারগুলি বিক্রয় করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে তাকে অবলেখক বলে। সেই প্রতিষ্ঠানকে যে কমিশনটা দেওয়া হয়, অর্থাৎ সেই অবলেখককে যে কমিশন দেওয়া হয় তাকে অবলেখকের কমিশন বলা হয়। আমাদের করতে হবে কি কি? ক, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে হবে। প্রয়োজনীয় জাবেদা দেখাতে হবে। ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী দেখাতে হবে। তাহলে আশা করি প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হলো। এখন আমরা পরের অংশে আসি। কতে আমাদের নির্ণয় করতে বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা, আবেদনকৃত শেয়ারের সংখ্যা। তোমরা শিরোনামটা প্রথম লিখে নিই। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করা হলো। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা সমান 1,00,000 গুণন 50%, অর্থাৎ 50,000। প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে কোম্পানি 50% শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করলো। এখানে বুঝতে হবে যে কোম্পানির যেটা অনুমোদিত মূলধন আছে সে অনুমোদিত মূলধনের 50%। অনুমোদিত মূলধন আছে 1,00,000 শেয়ার, এই 1,00,000 শেয়ারের 50%, অর্থাৎ 50,000 শেয়ার ইস্যু করলো। এরপরে বের করতে হবে আমাদের আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে হবে বা বের করতে হবে। পোস্টে বলা আছে যে ইস্যুকৃত শেয়ারের 90% হলো আবেদনকৃত শেয়ার, বা আবেদন পাওয়া গেল ইস্যুকৃত শেয়ারের 90%। ইস্যুকৃত শেয়ার তো আমরা বের করলাম উপরে 50,000। এখন এই 50,000-এর 90% যদি বের করি তাহলে কত হয়? 45,000 শেয়ার। তাহলে আমরা এখন উত্তরটা লিখে ফেলতে পারি। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 50,000, আবেদনকৃত শেয়ারের সংখ্যা 45,000। এখন আমরা আসি জাবেদাতে। তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে একবার করে স্মরণ করিয়ে দিয়েছি
চাবেদা শুরু হবে শেয়ার আবেদনের টাকা যখন আমরা পাবো তখন থেকে। শেয়ার আবেদনের টাকাটা যেহেতু ব্যাংকে জমা হয়, জনগণ ব্যাংকে টাকা জমা দিয়ে শেয়ার কেনার জন্য আবেদন করে। ব্যাংকের জমা টাকা একটা সম্পদ, ব্যাংকে জমা নামক সম্পদটা যেহেতু বাড়ছে, কাজে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে আমরা কতে দেখেছি যে আবেদন পেয়েছি আমরা 45,000 শেয়ার, আর যেহেতু এই অঙ্কটাতে 2 টাকা করে অবহার আছে, তাহলে 10 টাকা থেকে 2 টাকা বাদ দিলে 8 টাকা করে আমরা পাবো। 45,000 গুণন 8, 3,60,000 টাকা। এখন আমরা ব্যাখ্যাটা লিখে ফেলি। যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 45,000 শেয়ার, প্রতি শেয়ার 8 টাকা করে। যেহেতু শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল 45,000 শেয়ার, প্রতি শেয়ার 8 টাকা করে। এরপরে আমরা আসি দ্বিতীয় ধাপের যে কাজ, সে কাজটা হলো শেয়ার আবেদনের টাকাটা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এই জাবেদাটার কারণ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা শেয়ার আবেদন গ্রহণ করছি প্রতি শেয়ারে 8 টাকা, কিন্তু আসলে শেয়ারটার মূল্য কত ছিল? 10 টাকা। অধিহারে যেমন শেয়ারের মূল্য বাড়ে না, অবহারেও শেয়ারের মূল্য কমে না। কাজেই আমরা যেহেতু ক্রেডিট করতেছি 10 টাকা করে, ডেবিট যদি 8 টাকা করে করি তাহলে তো হিসাব মিলবে না। তাহলে এই 2 টাকা, অর্থাৎ 10 টাকার 8 টাকার যে ডিফারেন্স, পার্থক্য 2 টাকা, এটা হলো শেয়ার অবহার। শেয়ার অবহার একটা মূলধন জাতীয় ক্ষতি, কাজে সকল প্রকার ক্ষতি কি ডেবিট। কাজে সেজন্য আমরা শেয়ার অবহারটাকে 2 টাকা করে ডেবিট করলাম। শেয়ার আবেদন 45,000 গুণন 8, 3,60,000 টাকা। শেয়ার অবহার 45,000 গুণন 2, 2 টাকা করে শেয়ার প্রতি, 90,000 টাকা। আর মূলধন যেটা, সেটা হলো 10 টাকা করে, কাজে 45,000 গুণন 10, 4,50,000 টাকা। আমি আবার বলছি যে অবহার দ্বারা শেয়ারের মূল্য কমবে না, শেয়ারের মূল্য কখনো কমানোও যায় না, বাড়ানোও যায় না। অধিহারও যেমন আলাদা করে দেখাতে হয়, এখানে অবহারও আলাদা করেই আমরা দেখাবো, কিন্তু শেয়ারের মূল্য আমরা কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। তাহলে এখন ব্যাখ্যাটা লিখে ফেলি আমরা। সেটা হলো, যেহেতু শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 45,000 শেয়ার, প্রতি শেয়ার 8 টাকা করে, শেয়ার প্রতি 2 টাকা অবহার সহ। যেহেতু শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো 45,000 শেয়ার, প্রতি শেয়ার 8 টাকা করে, শেয়ার প্রতি 2 টাকা অবহার সহ। 8 আর 2 টাকা, 8 টাকা 2 টাকা মিলেই হয় 10 টাকা। মূলধনে যদি 10 টাকা নিলাম, এটা একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। এখানে আমাদের যে কাজটা করতে হবে না, সেটা হচ্ছে, এখানে যেহেতু আবেদনের আমরা যা বিক্রি করতে চেয়েছি তার চেয়ে আবেদন কম পেয়েছি, কাজে এখানে কিন্তু অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অতিরিক্ত তো নাই। আমরা আবেদন পেয়েছি কত? 45,000, বিক্রি করতে চেয়েছি কত? 50,000।
এখানে আমরা অতিরিক্ত আবেদন পাইনি, বরং কম পেয়েছি। তো কমের কোনো কাজ করতে হবে না। কিন্তু যদি অতিরিক্ত আবেদন আমরা পেতাম তাহলে সেই টাকাটা ফেরত দিতাম। এখানে অতিরিক্ত আবেদন নাই, কাজে সেই টাকা ফেরতের প্রশ্নটা এখানে নাই। এরপরে তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে কোম্পানির অবলেখককে শেয়ার প্রতি 0.50 টাকা করে কমিশন প্রদান করা হলো। তাহলে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার অবলেখকের কমিশন এটা একটা মূলধন জাতীয় যেহেতু ব্যয়, যে কোনো ব্যয় ডেবিট, কাজে শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতে তো সম্পদ কমে গেলে ডেবিট হবে। আর ব্যাখ্যাটা লিখে ফেলি। যেহেতু শেয়ার অবলেখককে কমিশন প্রদান করা হলো 45,000 শেয়ার, প্রতি শেয়ার 0.50 টাকা করে, তাহলে 45,000কে যদি আমরা 0.5 দিয়ে গুণ করি তাহলে টাকা আসবে 22,500 টাকা। আশা করি তোমাদের জাবেদাটা লেখা হয়ে গেছে। সরি, আমরা পরের অংশে যাই। পরের অংশে আমাদের যেটা করতে হবে একটা ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের ব্যাপারে আমি তোমাদের বিস্তারিত আগে আলোচনা করেছি। এটা খতিয়ান তৈরির নিয়ম হলো যে যেটা উপরে শিরোনাম থাকে, শিরোনামের বিপরীতজনের নাম বিবরণের ঘরে আনতে হয়। আমাদের প্রথম জাবেদায় আছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংকের বিপরীতকে শেয়ার আবেদন। শেয়ার আবেদনের টাকা আমরা জাবেদার দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে আমরা শেয়ার আবেদনের টাকা পেয়েছি 3,60,000 টাকা। যেহেতু জাবেদায় এটা ব্যাংকের ডেবিট কলামে আছে, আমরা এখানেও ডেবিট কলামে লিখব এবং জের বা উদ্বৃত্তের ঘরেও ডেবিট কলামে লিখব 3,60,000 টাকা। এরপরে আরেকটা জাবেদা আছে, সেখানে আছে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলেখকের কমিশন আছে 22,500 টাকা, টাকাটা আছে ব্যাংকের ক্রেডিট কলামে। এখানেও আমরা ক্রেডিট কলামে লিখব 22,500 টাকা। জের করার নিয়ম তো তোমরা জানো যে ডেবিটে আছে 3,60,000 আর ক্রেডিট হলো এখন কত 22,500। তাহলে 3,60,000 থেকে 22,500 বিয়োগ করে যেটা আসে 3,37,500। 3,37,500 হলো আমাদের ব্যাংক উদ্বৃত্ত, যেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে বসাতে হবে। এর পরের কাজ হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। এটা আমি তোমাদের বিস্তারিত নিয়মকানুনের আগে শিখিয়েছি, তারপরে একটু সংক্ষেপে বলছি। প্রথমে সম্পদের মধ্যে স্থায়ী সম্পদগুলো আগে বসে যৌথমূলধনী কোম্পানির নিয়ম অনুযায়ী। আমাদের বর্তমানে আজকের এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই। তারপরে আমরা চলতি সম্পদটা দিলাম। চলতি সম্পদ ব্যাংক জমা 3,37,500। এরপরে এই অঙ্কে আছে দুইটা আইটেম, সেটা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ হিসাবে আমরা দেখাবো। একটা হলো শেয়ার অবলেখকের কমিশন 22,500 টাকা, আর একটা হলো শেয়ার অবহার 90,000 টাকা। তাহলে আমরা যদি এখন যোগ করি 3,37,500, 22,500 আর 90,000, তিনটা যোগ করলে আসছে কত 4,50,000 টাকা। মোট সম্পদ হলো 4,50,000 টাকা।
এরপরে নিচের অংশে শেয়ার মালিকদের স্বত্ব দায়। আমরা জানি এখানে প্রথমেই লিখতে হয় অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধন প্রশ্নে দেওয়া আছে 1,00,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। 10 লক্ষ লিখে এটা ক্লোজ করে দিবা, এটা যোগের মধ্যে যাবে না। এরপরে আসি আমরা ইস্যুকৃত মূলধন। এর আগের অঙ্কগুলো আমরা ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন একসঙ্গে লিখেছিলাম, কিন্তু আজকেরটার ইস্যুকৃত এবং বিলিকৃত একসঙ্গে লিখতে পারলাম না। কেন পারলাম না? আজকে দুইটার সংখ্যা দুই রকম। আমার ইস্যুকৃত শেয়ার হচ্ছে 50,000 আর বিলিকৃত শেয়ার 45,000, অর্থাৎ আমাদের ক্রেতা পাওয়া যায়নি, আবেদন কম পড়েছিল। এটা আমরা কতে বের করেছি। তাহলে ইস্যুকৃত মূলধন 50,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ টাকা হবে, এটাও ক্লোজ করে দিলাম। আদায়কৃত মূলধনের আগ পর্যন্ত যা থাকবে সব ক্লোজ। এবার আসি বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এটা আমরা একসাথে দিতে পারছি, কারণ আমরা ঠিক যতগুলা বিলি করছি বা বিক্রি করছি ততগুলা টাকায় আমরা পেয়ে গেছি। তো কতে খেয়াল করলে দেখো, আমরা আসলে বিক্রি করতে পেরেছি 45,000 শেয়ার, সেটা আমরা এখানে লিখব। বিলিকৃত আদায়কৃত মূলধন 45,000 শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে। তাহলে আমাদের টাকা আসবে কত? 4,50,000 টাকা। এখন আমরা যোগ করব, এখানে যেহেতু একটাই আইটেম যোগের, কাজে 4,50,000 টাকায় আসবে। এখানে মোট সম্পদও 4,50,000 টাকা, আবার শেয়ার মালিকদের স্বত্ব দায়ও 4,50,000 টাকা হলো। সম্পদ এবং দায়ের যোগফল সমান হতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওতে ক্লাসটার সময় মনে হতে পারে অল্প, কিন্তু আমরা যখন ক্লাসে 45 মিনিটের একটা ক্লাস করি, তখন আমাদের প্রথমে আসি আমরা, সেখানে কিছু রোল কল করতে হয় তোমাদের। এরপরে তোমাদের আগের ক্লাসে যে পড়ানোগুলো হয়েছিল এটার ফিডব্যাক নিতে হয়। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মনে, সেগুলো উত্তর দিতে হয়। অঙ্কের মাঝখানে তোমাদের সঙ্গে কথা বলতে হয়, তোমরা দাঁড়াও, প্রশ্ন করো, বুঝে নাও, তারপরে এই জিনিসগুলো লিখতে হয়। এগুলাতে কিন্তু প্রচুর সময় লাগে। এখানে যেহেতু আগে লিখে নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি কথা বলছি, তোমরা প্রশ্ন করার কেউ নেই, সেজন্য একটু সময়টা কম মনে হচ্ছে। আসলে ক্লাসটা কিন্তু তোমাদের পুরা 45 মিনিট লেগে যাবে। আর পাশাপাশি আমি তোমাদের আবার স্মরণ করিয়ে দিই যে পরীক্ষা হলে 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টার সময়ের মধ্যে তোমাদের MCQ প্রশ্ন থাকবে 30টা, 30 মার্ক। তাহলে আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই সময়টুকুর মধ্যে তোমাদের 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাদের গড়ে তোমাদের একটা টার্গেট রাখতে হবে, প্রতি 20 মিনিটের মধ্যে একটা করে অঙ্ক করতে হবে। তোমাদের হাতের লেখার গতি বাড়াতে হবে, সেই অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। তোমাদের যদি অঙ্কগুলা ভিডিও দেখে করার সময় কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো, ফোন করে সেই লাইনটা আবার বুঝে নিতে পারো। আর তোমাদের সরাসরি কেউ অনলাইনে আমার সঙ্গে ক্লাস করতে চাও, তাহলে জুম অ্যাপ নামে জুমের মাধ্যমে ক্লাসে আসতে পারো আমার সঙ্গে সরাসরি। আমার ফোন নম্বর তোমাদের সবার কাছে আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখবে। আশা করি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাদের জন্য করব। তো আজকে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর অনুরোধ করছি
বাড়িতে শুধু বসে না থেকে ঘুরে 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 সময় না কাটায় একটু লেখাপড়াতেও মন দাও, মনোযোগ সহকারে লেখাপড়া করো, দেখবে ভালো লাগবে, ভালো রেজাল্ট হবে। তোমাদের সবার জন্য আল্লাহর কাছে এই শুভকামনা করে আজকের মতো শেষ করছি।